নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে বাংলাদেশের এক হুজুর সরাসরি ভারতকে নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেন। সেই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ক যখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে তখন খোদ এই রকমের হুজুরের এই ধরনের বক্তব্য নিঃসন্দেহে দুই দেশের যে সম্পর্ক তা কিন্তু আরো তলানিতে নিয়ে যাচ্ছে। আরো উল্লেখযোগ্য বিষয় কি জানেন, যখন এই রকম ছোট মার্কা এক হুজুর এরকম বক্তৃতা দিচ্ছিলেন তখন তার পাশে বসেছিলেন বাংলাদেশের বর্তমান সমন্বয়ক হাসনাত, এবং তিনি যে কথাগুলো বলেছিলেন তা কিন্তু আরো চমকে দেওয়ার মতো। আমি নিঃসন্দেহে তার কথা আপনাদেরকে বলবো, শোনাবো, কিন্তু তার আগে এই হুজুরের বক্তব্যটা শুনুন, যিনি সরাসরি ভারতকে হুমকি দিচ্ছেন এবং তিনি রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করছেন কারণ জেল থেকে ছাড়া পেয়েছেন বাবর। কে এই বাবর? আমি নিঃসন্দেহে আপনাদেরকে সব ডিটেলে বলবো, এবং বাবরের এই মুক্তি দেওয়ার পিছনে মোহাম্মদ ইউনূসের আসল পরিকল্পনাটা বা কি সে নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আগে হুজুর কি বলেছে একটু শুনুন, তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যাদের কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন যাচ্ছে না তারা চ্যানেলটি পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সার্চ করলে নিয়মিত আমাদের ভিডিও রেকমেন্ডেশন কিন্তু আপনারা পাবেন পরবর্তীকালে। কি বলেছেন ছোট হুজুর, আগে শুনুন। আজকে একটা খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে, 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ ভারতকে শায়েস্তা করবার জন্য। হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে। অর্থাৎ এই ব্যক্তি বলতে চেয়েছেন ভারতের জন্য দুঃসংবাদ, কারণ বাবর জেল থেকে ছাড়া পেয়েছে। সত্যি তো, মৃত্যুদণ্ডের আসামি যিনি কিনা মৃত্যুদণ্ডের সাজা ভোগ করছিলেন তাকে হঠাৎ করে জেল থেকে ছেড়ে দেওয়ার পিছনে ভারতবর্ষের ভুরু তো কুঁচকে যাবে, এটাই স্বাভাবিক। কারণ ইনি দোষী সাব্যস্ত হয়েছেন, এবং যে মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সেই মামলায় সরাসরি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার এক অভিযোগ উঠেছিল। তিনি আবার বিএনপির সময়কাল অর্থাৎ 2001 থেকে 2006 এই সময়কার মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ বাংলাদেশের সুরক্ষার দায়িত্ব বাংলাদেশের মানুষ এই রকমের আসামির হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশের সাধারণ জনগণ। আর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করেছেন। শুধুমাত্র ভারতের বিপক্ষে বলা ভুল, খোদ বাংলাদেশের একাধিক ঘটনায় এমন তার নাম জড়িয়ে যায় যা রীতিমতো ভয়াবহ। এমনকি শেখ হাসিনার পিছনে তিনি সুপারিল দিয়েছিলেন বা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলেন, এই অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে মানে বিভিন্ন সময় ওঠে। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড মামলায় তাকে কিন্তু গ্রেফতার করা হয়। সে সময় এই গ্রেনেড দিয়ে বাংলাদেশের একাধিক জায়গায় বিস্ফোরণ করানো এবং বিস্ফোরণের ছক করা হয়েছিল। পরবর্তীকালে পাকিস্তানের অস্ত্র বোঝাই একটি জাহাজ এবং 10টি ট্রাক চট্টগ্রাম বন্দরে আসে। এই পাকিস্তানের অস্ত্র বাংলাদেশে প্রথমে আসছিল এবং বাংলাদেশ থেকে সেই অস্ত্র পাচার করা হচ্ছিল ভারতবর্ষের কাশ্মীরকে অশান্ত করার লক্ষ্যে। আর এই পুরো পরিকল্পনাটা করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর। এবং বাবরের সময় সে সময় সরকারি আধিকারিক, সরকারি অফিসিয়াল সকলের সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল, এবং সেটাই স্বাভাবিক কারণ সে সময় তিনি ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সেই পুরো পরিকল্পনাটা আসলে ভারতবর্ষের কাশ্মীরকে অশান্ত করার ছক, এবং পাকিস্তানে বসে একাধিক মাথা এই বাবর নামক অভিযুক্ত আসামিকে ব্যবহার করছিলেন ভারতবর্ষকে উস্কানিমূলক বিভিন্ন কর্মকাণ্ডের বিভিন্ন কাজে লাগানোর জন্য। অর্থাৎ সেই বাবর কিন্তু পরবর্তীকালে ধরা পড়েন। 18ই মার্চ 2012 সালে তাকে অভিযুক্ত করা হয়। বাবরের সহযোগী হিসেবে আরো 30 জনের নাম কিন্তু সেই মামলায় ছিল। পরবর্তীকালে দীর্ঘদিন এই বিচার প্রক্রিয়াটা হয়, এবং 2018 সালের 1 অক্টোবর এই বাবর কিন্তু দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। আর সেই বাবরের জেল থেকে ছাড়া পাওয়া রীতিমতো বাংলাদেশের এক শ্রেণীর নাগরিকের কাছে কার্যত উৎসব। এবং এই হুজুর, যিনি কিনা ধর্মের নামে সাধারণ মানুষকে মিসগাইড করেন, দিনের পর দিন বাংলাদেশের সাধারণ জনগণ তরুণদের মাথা কার্যত মানে ব্রেন ওয়াশ করছেন, সেই হুজুর রীতিমতো উল্লাস প্রকাশ করে বলেছেন আজকে একটা খুশির সংবাদ, নেত্রকোনার যে রাজা সে জেল থেকে ছাড়া পেয়েছে, এবং এই সংবাদ ভারতের জন্য অত্যন্ত ভয়াবহ দুঃসংবাদ।
পরবর্তীকালে সেই ভিডিও যদি এক্সটেন্ড করেন, আমি দেখাতে পারলাম না পুরো ভিডিও, সেখানে তিনি বলেছেন কত লরি ট্রাক এবার আনতে হবে আনবো, ভারতকে ছেড়ে কথা বলবো না, এই ধরনের সরাসরি উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। অর্থাৎ সে সময় গ্রেনেড মামলায় এরকম 10 লরি ট্রাক আনার অভিযোগ বাবরের বিরুদ্ধে হয়েছিল, এখন ওরা বলছেন অস্ত্র ভর্তি আরো অনেক ট্রাক তারা আনতে পারেন। অর্থাৎ বুঝতেই পারছেন, বাংলাদেশের এই সকল ধর্মগুরুর নামে ব্যবসা করা এই সকল মৌলবাদী চরিত্ররা দিনের পর দিন বাংলাদেশের যুব সমাজ তরুণদেরকে ব্রেন ওয়াশ করে যাচ্ছেন। আর এবার এদের টার্গেট কিন্তু ভারতবর্ষ, এবং ভারতবর্ষের এই রকম এই পরিস্থিতির পিছনে ফের একবার মোহাম্মদ ইউনূসের গভীর ষড়যন্ত্র আছে বলে সকলেই হয়তো বুঝতে পারছেন। কিছুদিন আগে আনসারুল্লাহ বাংলার প্রধান নেতাকে তিনি জেল থেকে ছেড়ে দেন। এই আনসারুল্লাহ বাংলার প্রধান নেতা জেল থেকে বেরিয়েই ভারতের 7 সিস্টার্স, মোদি, মমতা, বৃহত্তর বাংলা অনেক কিছু করে নেওয়ার হুমকি দিয়েছিলেন। আর কালকে তিনি বাবরকে ছেড়ে দিলেন। আর এই বাবরের মতো মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত এরকম একটা ব্যক্তিকে জেল থেকে ছাড়া মানে রীতিমতো ভারতের উপর প্রেসার ক্রিয়েট করা। আর এই পুরো কথাটা যখন বলা হচ্ছে, তখন তার পাশে বসে আছেন সমন্বয়ক হাসনাত। আমি সত্যি জানি না তিনি কোন গুণে সমন্বয়ক হয়েছেন। সমন্বয়ক যদি আমি মানে মন্ত্রী পদে মর্যাদার কোনো পোস্ট ধরেও নি, বিশ্বাস করুন এই ব্যক্তির মধ্যে কোনো রকম শিক্ষা নেই, দীক্ষা নেই, কোনো জ্ঞান নেই। আসলে শুধুমাত্র ভাওতাবাজি দিয়ে এবং কিছু আশেপাশের কিছু চেলাচামুন্ডাকে জোগাড় করে এরা সমন্বয়কের মতো গুরুত্বপূর্ণ পদে বসে আছেন। তিনি আবার একটি মন্তব্য করে বসেছেন। তিনি বলেছেন দেশের মাটিতে আওয়ামী লীগকে ব্যান করা হবে, না হলে আমি দেশ ছাড়ব। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তিনি দেশ ছাড়ার জন্য রাজি, যদি না আওয়ামী লীগকে ব্যান করা হয়, যদি সরকার এই আওয়ামী লীগকে রেখে দেয়, তাহলে হাসনাত বাংলাদেশ ছাড়বেন। প্রথম কথা, উনি বাংলাদেশে থাকুন বা না থাকুন তার জন্য ভারত বা বাংলাদেশের কারোর কোনো যায় আসে না। এবার প্রশ্ন হলো তিনি হঠাৎ করে কি বলেছেন, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে বলেছেন। এবার আরো এক প্রশ্ন উঠে যায়, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জন্য রিট পিটিশন করেছিলেন এই হাসনাতরা। যখন রিট পিটিশন আদালতে করা হয়, তার 24 ঘন্টার মধ্যে সেই রিট পিটিশন উইথড্র করা হয়, এবং সে সময় হাসনাদের আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলেছিল আমরা এই রিট পিটিশন উইথড্র করছি। অর্থাৎ যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা করেছিলেন, তখন দেশের মানুষ এই হাসনাদের উপরে এতটাই ক্ষুব্ধ হয়ে গেছিলেন যে তারা রিট পিটিশনকে উইথড্র করতে চেয়েছিলেন। দেখুন, এই নেতাকে, জনপ্রিয় নেতাকে লেজেন্ড বানানোর চল কিন্তু উপমহাদেশে চলে। এই হাসনাদদের এমন পিছনে হাওয়া দেওয়া হয়েছে যে তারা এখন ফানুসের মতো আকাশে উঠতে শুরু করেছেন। এই আকাশের মতো উঠতে শুরু করার ফলে ধরাকে সরাগান করতে শুরু করেন। এই হাসনাতি বলেছিল ডম্বুর বাঁধ খুলে দিলে 7 সিস্টার্সকে তারা আক্রমণের আওতায় নিয়ে আসবেন। তারা বলেছিলেন আমেরিকার উপর বাংলাদেশের নীতি নির্ধারণ হয় না। আর কালকে তারা বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে হাসনাত বাংলাদেশ ছাড়বে। কোথাও গিয়ে এটা নিজেদের এক্সিট প্ল্যানটাকে সিকিউর করলেন না তো? মানে তারা জানেন তারা বাংলাদেশ ছাড়ছেনই, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা এই সরকারের পক্ষে কোনোটাই সম্ভব হবে না। দেখুন, মোহাম্মদ ইউনূস আর কিছুদিন আছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই কোনো নির্দিষ্ট দলকে নিষিদ্ধ ঘোষণাই করতে পারেন না। কারণ আমি যদি ধরেও নিই আওয়ামী লীগ ভুল পথে নির্বাচন করে ক্ষমতায় এসছেন, তাহলেও আপনাকে বিশ্বাস করতে হবে এই দলটার কাছে 30 থেকে 40% ভোট আছে। অর্থাৎ ব্যাপক হারে মানুষ কিন্তু এখনো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারকে সমর্থন করেন। প্রশ্ন তো উঠতেই পারে, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তাহলে এই 30% বাংলাদেশি মানুষ কোথায় যাবেন? আরো প্রশ্ন আসতে পারে, এক গণতান্ত্রিক সুস্থ স্বাভাবিক রাষ্ট্রে কোনো পার্টিকুলার দলকে, যে দলের বিরুদ্ধে মানে সোকল্ড কোনো অভিযোগই নেই, সেই দলকে কি নিষিদ্ধ ঘোষণা করা যায়? ঘোষণা করা যায় না। বাংলাদেশের রাজনীতি থেকে দেখবেন দীর্ঘদিন জামাত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বড় পরিকল্পনা নিয়েছে, তা সত্ত্বেও কিন্তু শেখ হাসিনা শেষ সময় এসে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু বর্তমানে সেই জামাত যখন আবার মেন ফ্রন্টে চলে আসেন, দেখবেন হিউজ একটা মানুষ আবার জামাতকে সমর্থন করতে শুরু করেন। অর্থাৎ রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করেন, তাহলে সেই রাজনৈতিক দলের চেতনা, সেই রাজনৈতিক দলের আইডিওলজি কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি থেকে আপনি বিলুপ্ত করতে পারবেন না। ঠিক সেখানেই হাসনাতের মতো এই পরিপক্কহীনতার অভাবে রাজনীতিবিদরা এসে এই ধরনের কথা বলা মানে আদতে নিজেদের সেফ এক্সিট প্ল্যানটাকে কিন্তু সিকিউর করা। আওয়ামী লীগকে যদি ব্যান না করেন, তাহলে কি হাসনাত কালকে বাংলাদেশে ছাড়বেন? মানে তার যে চেলাচামুন্ডা তারা কোথায় যাবেন? অর্থাৎ এই হাসনাতরা তো সমাজে সংস্কার করতে এসেছিলেন, নতুন বাংলাদেশ করতে এসেছিলেন, বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করে তারা ছাত্র আন্দোলনের নামে কিছু পথ পেয়ে
ভারতকে হুমকি দিতে শুরু করেন, ডম্বুর বাঁধকে উড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেন, এবং কালকে ছোট হুজুরকে পাশে দাঁড়িয়ে তিনি বলছেন তিনি বাংলাদেশ ছাড়তে রাজি আছেন যদি আওয়ামী লীগকে ব্যান করা না হয়। আর আওয়ামী লীগকে ব্যান করা হবে না তা কিন্তু বাংলাদেশের অন্যতম বিরোধী একটি দল বিএনপিও বলে দিয়েছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের ভাড়ারে একটা বড় শূন্য। আর এই হাসনাতরা দিনের পর দিন যে মানুষকে ভুল বোঝাতে শুরু করেছেন, এখন এদের ফানুসটাও ফেটে গেছে বলে এরা আদতে বাংলাদেশ থেকে পালিয়ে বাঁচতে চাইছেন। আওয়ামী লীগকে ব্যান না করা হলে তিনি বাংলাদেশ ছাড়বেন, আমার মনে হয় এই রকম অপরিপক্ক বোধ এবং অদূরদর্শী রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে না থাকাই ভালো। কালকে যখন ছোট হুজুর এই রকম হুমকি দিয়েছেন, তখন ভারতের পক্ষ থেকে ফের একটি প্রেস কনফারেন্স করা হয় এবং সেখানে ফের এই সকল মন্তব্য নিয়ে কঠোর সমালোচনা কিন্তু করেছেন ভারতের যিনি পররাষ্ট্র সচিব। তিনি পরিষ্কারভাবে বলেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ইতিবাচক আমরা করতে চেয়েছি, আমরা চেয়েছি দুপক্ষের মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে, এবং এটার জন্য আমরা ভারতে বাংলাদেশের হাই কমিশনকে ডেকেছিলাম এবং আমরা আমাদের অবস্থান পরিষ্কার বলে দিয়েছি। আমরা সীমান্তে বেড়া দিতে চাই এবং বাংলাদেশ যে পয়েন্টগুলো অ্যারাইজ করেছে প্রত্যেকটা যথাযথ যুক্তি বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে তিনি বলেন আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড, চোরাচালান, সীমান্তে আলো স্থাপন, সীমান্তে সুরক্ষার বেড়া এবং প্রযুক্তিগত ডিভাইস স্থাপনের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের বহু অপরাধ আমরা বন্ধ করতে চাই। পরবর্তীকালে আরো তিনি বলেন ভারত এবং বাংলাদেশের সম্পর্কে আমাদের অবস্থান বেশ কয়েকবার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আমরা ঢাকাতে গিয়েও বলেছি আমরা চাই ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকুক এবং একটি ইতিবাচক দৃষ্টি তারা দেখাক। পরবর্তীকালে তিনি বিভিন্ন কথা নিয়ে বিভিন্ন সমালোচনা করেন। আর যখন ভারতের পক্ষ থেকে এই ধরনের পাল্টা যুক্তি মোহাম্মদ ইউনূসকে দেওয়া হচ্ছে, তখন ছোট হুজুর বলছেন ভারতবর্ষকে গ্রেনেড দিয়ে ফের উড়িয়ে দেওয়া হবে। সত্যি অবাক লাগে, এই বাংলাদেশ কাজী নজরুল ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ আন্তর্জাতিক স্তরে গৌরবের বাংলাদেশ, কিন্তু বর্তমানে বাংলাদেশের শেষ 3 মাসে এমন কি বদলালো যার জন্য বাংলাদেশিরা গর্ব করতে পারেন, সেই প্রশ্ন কিন্তু আমি রেখে গেলাম। পাশাপাশি ছোট হুজুর এবং হাসনাতের এই ধরনের বক্তব্য আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। নিঃসন্দেহে লজ্জাজনক এবং নিঃসন্দেহে প্রতিবাদযোগ্য এক বক্তব্য। ধর্মের নামে যারা রাজনীতি করছেন তাদেরকে ইমিডিয়েটলি বাংলাদেশের মানুষের বয়কট করা উচিত বলে আমার মনে হয়। আপনারা কি ভাবছেন জানাবেন। ধন্যবাদ।